ওষুধ শিল্পে মুনাফা ও মানবিকতা একসাথে হাঁটে। বাজার এখন কয়েক বিলিয়ন ডলারের। ফার্মাসিস্ট থেকে গবেষক, এমপিও থেকে ফ্যাক্টরি অপারেটর, তাদের হাত ধরেই আমাদের লাইফলাইন। দেশের ওষুধের চাহিদা পূরণ করে এখন রপ্তানি হচ্ছে শতাধিক দেশেও। তারপরও বাংলাদেশে ওষুধের দাম নিয়ে প্রশ্ন থামছে না। একদিকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অন্যদিকে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ট্রিপস সুবিধা হারানোর প্রহর গুনছি আমরা। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে বেশি দূর এগোতে পারবো? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও ও বিএপিআই এর ট্রেজারার মোহাম্মদ হালিমুজ্জামানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব হালিমুজ্জামান, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে আজকে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার এমন সামনাসামনি আলোচনা এই প্রথমবার হচ্ছে এবং এই আয়োজনে আমরা অসংখ্য এপিসোড করেছি, কিন্তু ফার্মাসিউটিক্যালস নিয়ে খুব গভীরে যাওয়ার সুযোগ আমাদের কোনো এপিসোডের মাধ্যমে হয়নি। কাজে আপনি আমাদের কাছে সেই সুযোগ করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমি একবারে আপনার চোখ দিয়ে আজকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিটাকে দেখতে চাই, কিন্তু তার আগে আমি যেটা জানতে চাই যে এই ওষুধ শিল্পকে আপনি কতটা ম্যাচিউরড বা পরিণত মনে করেন বাংলাদেশের, কনসিডারিং দ্য ফ্যাক্ট দেশের চাহিদা পূরণ করে আমরা এখন বিদেশে রপ্তানি করছি। আরেকটা বড় প্রশ্ন জুড়ে দিতে চাই এটার সাথে, যে কোভিডের সময় এবং কোভিডের পরে এই রিয়েলাইজেশনটা এসেছে কিনা যে দিন শেষে আসলে আমরা কতটা শক্তি অর্জন করতে পেরেছি আমাদের ওষুধ শিল্পে। আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিত্ব করি ট্রেজারার হিসাবে, এবং একটা ওষুধ কোম্পানিকে আমি পরিচালনা করি। এই কারণে ওষুধের বিষয়ে অনেক গভীরে যাওয়ার সুযোগ আমার হয়েছে, এবং এটা আমি কন্টিনিউয়াসলি এর ভিতরেই থাকি বলতে পারেন। বাংলাদেশের ওষুধ শিল্পের যে বিষয়টা বললেন আপনি, যে আমরা কতটা স্টেবল কিংবা কতটা প্রোগ্রেস করেছি বাংলাদেশে। আমি যদি একটু পিছনে যাই, ব্যাক টু 1982, যখন ড্রাগ অর্ডিন্যান্স একটা আসলো বাংলাদেশে। তার আগে আমাদের ছিল 1945 সালের ড্রাগ ল, যেটা কমন ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে। সেই লটাই বেসিক ল আমাদের। ওই লর পরে আর তেমন কোনো চেঞ্জ, ছোটোখাটো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর কিছু হয় নাই। 82-তে এসে একটা যুগান্তকারী সিদ্ধান্ত আসলো যে ড্রাগ অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্স দিয়ে আমরা অনেকগুলো জিনিসকে বাংলাদেশের জন্যে আমরা ফোকাস করে নিয়ে আসা হলো। একটা ফোকাস হলো যে কম্বিনেশন ড্রাগ, অনেকগুলো ড্রাগকে একসাথে করে দেওয়া হয়। এটার আসলে প্রয়োজনীয়তাটা কতটুকু? বিশেষজ্ঞরা এটা দেখে বললেন যে না, এই কম্বিনেশন ড্রাগটা যতটা কমানো যায় সেই হিসাবে, এবং অপ্রয়োজনীয় ড্রাগ লাইক ডিফারেন্ট কাইন্ড অফ লিকুইড ভিটামিনস অ্যান্ড বিভিন্ন ওষুধ ছিল তখন, গ্রাইপেটার কথা মনে আছে আপনাদের, এই সমস্ত ওষুধ ছিল। এগুলা অপ্রয়োজনীয় হিসাবে এগুলোকে বাতিল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য সবথেকে যুগান্তকারী, এবং তখন লোকাল কোম্পানিকে সুযোগ দেওয়া হয় লো টেকনোলজি যেগুলোর সঙ্গে ইনভলভ থাকে এই ধরনের ওষুধ তারা কিন্তু তৈরি করা শুরু করতে পারে। এই একটা পলিসি সাপোর্টের কারণে বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রি, যেটা বেক্সিমকে বলি, একমি বলি, তারপর অপসোনিন, এরা সেই সময়ে লোকাল কোম্পানি হিসাবে ছিল, তাদের তেমন, এড্রুক ছিল, এদের তেমন কিন্তু মানুষ খুব একটা চিনত না, সব মাল্টিন্যাশনালকে চিনত। তো ওই সিদ্ধান্তর পরে এই লোকাল কোম্পানিগুলো তার সক্ষমতা অর্জন করা শুরু করে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানি আফটার 10 ইয়ার্স, অলমোস্ট ধরেন 82 থেকে 90-র পর পর্যন্ত, এরাই কিন্তু 1 থেকে 10টা কিংবা 15-20টা কোম্পানির ভিতরে মাল্টিন্যাশনালি ছিল, তখন কোনো লোকাল কোম্পানি ছিল না। এই চেঞ্জটা শুরু হয় ওই 82 সালের ড্রাগ অর্ডিন্যান্সের পরে। অলমোস্ট 10 ইয়ার্স পরে এসে চেঞ্জটা আমরা দেখতে পাই। তখন লোকাল কোম্পানি তারা সক্ষমতা অর্জন করা শুরু করছে, তারা টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করছে, ফ্যাসিলিটিতে ইনভেস্টমেন্ট করছে, পিপুলে ইনভেস্টমেন্ট করছে। এগুলা করে ওয়ার্ল্ডে যে সমস্ত নতুন টেকনোলজি এবং যে টেকনিক্স ওষুধের ক্ষেত্রে, সেগুলো আস্তে আস্তে তারা অ্যাকোয়ার করা শুরু করছে, এবং অ্যাকোয়ার করে করে আজকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি ইজ নিয়ার টু ম্যাচিউর। নিয়ার টু ম্যাচিউর ইন এ সেন্স, আপনি যদি দেখেন যে যেটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি ছিল বিফোর 1982, 80-90% ইম্পোর্ট ছিল, সেইটাকে কনভার্ট করে 98% আমরা লোকালি বাংলাদেশ থেকে উৎপন্ন হচ্ছে, এবং বাংলাদেশের এই 17 কোটি মানুষের চাহিদা পূরণ করছে। এটা একটা বিশাল ব্যাপার। শুধুমাত্র নিউয়ার মেডিসিন, যে সমস্ত হাইটেক
ভ্যাকসিন, সেরা, এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা এখনও সবাই তৈরি করতে পারি না, কেউ কেউ হয়তো পারে। এটা হলে আমরা বলতে পারেন যে অলমোস্ট 99%-এর কাছে আমরা চলে যেতে পারবো। এর অর্থ হলো বাংলাদেশের যে মানুষের চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য এই ইন্ডাস্ট্রি ওই সক্ষমতাটা অর্জন করছে, এটাই প্রমাণ করে। এর বাইরে যেটা আপনি দেখতে পারেন যে আমরা অনেকগুলো দেশে কিন্তু রপ্তানি করি। তো যখন আমরা অনেকগুলো দেশে রপ্তানি করি, অর্থাৎ 150-এরও বেশি দেশ রপ্তানি হয়, এই রপ্তানি করতে হলে ওয়ার্ল্ডের আরও যত ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি কান্ট্রি আছে, লাইক ইন্ডিয়া এবং আরও ইউরোপের যে সমস্ত কান্ট্রি আছে, তাদের সাথে কম্পিট করে কিন্তু ওই দেশগুলোতে আমাদের বিক্রি করতে হয়। তো এর অর্থ হলো যে আমরা এখানে সক্ষমতা অর্জন করেছি, আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা কম্পিট করতে যাচ্ছি। বাট যদি দেখেন যে কম্পিট করতে গেলে আমাদের ফার্মা মার্কেট বাংলাদেশের এখন $3 বিলিয়ন, আমরা এক্সপোর্ট করি অ্যারাউন্ড 200 মিলিয়ন। ইটস ভেরি ইনসিগনিফিক্যান্ট ভ্যালু ওয়াইজ। কিন্তু যদি কান্ট্রি ওয়াইজ বলে, কান্ট্রির সংখ্যা অনেক বেশি, প্রোডাক্টের সংখ্যা ইজ নট মাচ, এগুলো আস্তে 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 বাড়বে। তাহলে অপরচুনিটিটা কোথায়? বাংলাদেশের ফার্মা মার্কেট, এটা তো আমরা করছি, আমরা নতুন টেকনোলজির সাথে আমরা ইনভলভ হচ্ছি এবং ওয়ার্ল্ড মার্কেটে আমরা স্টেপ ইন করছি। এই ওয়ার্ল্ড মার্কেটে স্টেপ ইন করার অনেকগুলো বাধা আছে। বাধা বলতে পারেন যে সক্ষমতা অর্জন করার ব্যাপার আছে। যেমন আমি যদি বলি আমি ইউরোপে রপ্তানি করব, তাহলে ইউরোপের যে মেডিসিন এজেন্সি আছে, রেগুলেটরি অথরিটি আছে, তাদেরকে এসে আমার এই ফ্যাসিলিটি অডিট করতে হবে এবং বলতে হবে যে দিস ফ্যাসিলিটি ইজ ওকে ফর দেম। তো এইটা করতে হলে আমার যে ওদের ইউরোপের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের অনুযায়ী আমরা ফ্যাক্টরিকে সাজাইতে হবে। ইটস এ ক্যাপিটাল এক্সপেন্সিভ। নাম্বার 2, যে সমস্ত মানুষ ওখানে কাজ করবে তাদের নলেজ এবং প্র্যাকটিস দুইটাই ওই মানের হইতে হবে। যখন তারা অডিট করে তারা এগুলো চেক করবে। তাহলে আমাদেরকে ইনভেস্টমেন্ট, একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আর একটা হলো হিউম্যান ইনভেস্টমেন্ট, আর একটা হলো টেকনোলজি ইনভেস্টমেন্ট। এই 3টে ইনভেস্টমেন্ট করে আমাদের কিন্তু আগাতে হচ্ছে। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা বাংলাদেশে ফার্মা মার্কেটে যে ব্যবসাটা করি, সেই ব্যবসা থেকে যেটা আমরা আয় করি, সেটা আমরা ওই টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করি, ওই পিপুলে ইনভেস্টমেন্ট করি এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টও করি। করে আমরা একে একে যারা একটু ক্যাপাবিলিটি যাদের বেশি, তারা একটু আগে করতেছে, যাদের ক্যাপাবিলিটি কম তারা এখনও ওই পরিমাণ জায়গাতে যাওয়ার সম্ভাবনা তাদের হয় নাই, কারণ দে ক্যানট অ্যাফোর্ড। এটা গেল একটা ফ্যাসিলিটি ওয়াইজ। এরপরে আসেন যে কোনো একটা প্রোডাক্ট আমি এক্সপোর্ট করতে চাই, তাহলে ওই প্রোডাক্টের একদম ডেভেলপমেন্ট থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ওদের যে রিকোয়ারমেন্ট, ওদের যে স্ট্যান্ডার্ডস অথবা প্রসেস, এই প্রসেসে করতে হবে। তাহলে ওইটা যখন আপনি করবেন, তখন করার পরে আপনি ওটা অ্যাপ্লাই করবেন ফর রেজিস্ট্রেশন, তখন ওই রেগুলেটরি অথরিটি এই অ্যাপ্রুভাল দেবে, এবার আপনার প্রোডাক্টের রেজিস্ট্রেশন হলো। সে এই যে প্রসেস, এই প্রসেস ইউজুয়ালি টেক টু 3 to 5 years টাইম। তার মানে আজকে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার 3 থেকে 5 বছর লাগবে ওই প্রোডাক্টটা একটা রেগুলেটেড কান্ট্রিতে রেজিস্ট্রেশন হবে। আমি একটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই, আমরা তারপর একটা বিরতি নেব, একটু 2 মিনিটের ভিতরেই যদি বলেন। সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা একটা কথা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে কাঁচামালের জন্য একটা আলাদা এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। আমি এই প্রকল্পটার অগ্রগতি আপনি ভালো জানবেন, কারণ কতটুকু হয়েছে আপনারা সেটা একেবারে কাছে থেকে দেখেছেন। প্রশ্ন হচ্ছে আমাদের 90% কাঁচামাল এখনও আমদানি করতে হয় এবং কোভিডের সময় তো আমরা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম এগুলো আনতে গিয়ে। এই কাঁচামালের নির্ভরতা আসলে কমানোর সুযোগ আছে কিনা? কারণ তাহলে তো আমাদের রপ্তানিতে আরেকটু সুবিধা বোধহয় আমরা পাই। এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাস্তবায়িত হলে কি সেটা হবে? এটা খুবই যুগোপযোগী প্রশ্ন, এই জন্যে যে এপিআইটা যে লাগবে আমাদের, আমরা ওষুধের স্বয়ংসম্পন্ন, এপিআই তো না, এপিআই 90% ইম্পোর্ট হয়। এবং আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ আসতেছে যখন আমরা গ্র্যাজুয়েশন করব, এলডিসি গ্র্যাজুয়েশন, এটার সাথে লিঙ্কড। আমরা যে সমস্ত প্রোডাক্ট বাংলাদেশে বানাই, এর অনেক প্রোডাক্টই এখনও পেটেন্টেড আন্ডার আছে, কিন্তু বাংলাদেশ যেহেতু পেটেন্টের এটা থেকে এক্সাম্পটেড পাওয়া, ওই র মেটেরিয়ালগুলো আমরা বিভিন্ন দেশ থেকে সোর্স করে আমরা কিন্তু বানাই ফেলতে পারি। দ্য মোমেন্ট গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তখন এই পেটেন্টেড প্রোডাক্টের কোনো র মেটেরিয়াল আমরা আনতে পারবো না। আর আনতে গেলে তখন আমরা সাবজেক্ট টু দ্য পারমিশন অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি যার পেটেন্ট আছে, তখন সে তার এমনি দিবে না, টাকা নেই, সে তার মতো করে প্রাইস ধরবে এবং সেই প্রাইসের সাথে কোনো কম্পিটিশন নেই, ইটস এ মনোপলি। যতক্ষণ পর্যন্ত পেটেন্ট আছে ওই প্রোডাক্টটা তার জন্য মনোপলি, এবং ওই প্রাইসটা তার নিয়ন্ত্রণে, এটা কোনো গভর্নমেন্ট কন্ট্রোল করে না। তাহলে
আমার এখন যে র মেটেরিয়ালটা আমি আনি, আমি গ্র্যাজুয়েশন হওয়ার পরে ওইটা আমি আনতে পারবো না। তখন কী হবে, আমার ওই কোম্পানি থেকে নিতে হবে। তা আলটিমেটলি দ্য প্রোডাক্টের প্রাইস উইল বি মাল্টিফোল্ড হায়ার। তো এটা থেকে বাঁচার জন্য, এটা আমার যদ্দূর মনে পড়ে 2005-06 সালের দিকে গভর্নমেন্টের সাথে প্রথমে কথা শুরু হয় যে এপিআই তো আমাদের নাই, আমাদের তো এপিআই বানাইতে হবে। এর জন্য পলিসি সাপোর্ট এবং গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। কারণ বাংলাদেশের যে এপিআই রিকোয়ারমেন্ট, এটা এমন ভলিউম না যেটা দিয়ে অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড়াইতে পারে অথবা টিকতে পারে। যারাই করে তারা করে অনেক ভলিউমে, যেমন চায়না এপিআই করে, ও ওয়ার্ল্ডকে সাপোর্ট করে। আমার লাগবে, আমাদের বাংলাদেশে লাগবে মনে করেন 5 টন, ওর ক্যাপাসিটি হলো 5000 টন। তো ওর যে প্রোডাকশন কস্ট, ওটার সাথে আমরা কম্পেয়ার করে এই 500 টন কিংবা 5000 টন দিয়ে আমরা কিন্তু এটা সাস্টেন করাতে পারবো না। ফর ইনস্ট্যান্স, আপনি যদি আমরা এক্সাম্পল দেখি, ইন্ডিয়াতে এপিআই ইন্ডাস্ট্রি শুরুতে অনেক ছিল। এই ইন্ডাস্ট্রির ভিতরে প্রায় 1500 এপিআই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কেন? ওদের ওষুধ লাগে না? ওদের লাগে, কিন্তু তারা সাস্টেন করতে পারে নাই। বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সাথে প্রাইস সাস্টেন করতে পারে নাই। সো এপিআই বানানোর যে ইস্যু, মানে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট একবার বানাইলে আই ক্যান কন্টিনিউ ফর লং, ওই একই প্রসেসে একই ফর্মুলা আমি বানাইতে পারবো। এপিআইয়ের বিষয়টা হলো এটা প্রতিদিন চেঞ্জ হয় ইন এ সেন্স, আমি একটা প্রসেস দিয়ে ফর্মুলা দিয়ে বানাচ্ছি, আমার কস্ট $5, আরেকজন রিসার্চ করে চিন্তাভাবনা করে প্রসেস একটু চেঞ্জ করে বানালো, ওর দাম পড়ে গেলো $4। ও তখন $4 যখন অফার করবে, আমার $5 আমি এখানে বিক্রি করতে পারবো না। এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে কস্টের একটা কম্পিটিশন চলে। এই কস্টের কম্পিটিশন চলে থ্রু সায়েন্স, অর্থাৎ কন্টিনিউয়াসলি আপনাকে প্রতিটা এপিআই বানানোর পরও ওর পেছনে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, রিসার্চ করতে হবে, কী করে অপটিমাইজেশন করা যায়, কী করে কস্ট মিনিমাইজ করা যায়। তো এইটা একটা এপিআই ইন্ডাস্ট্রির জন্য বড় বাধা, যে কারণে ফার্মা ইন্ডাস্ট্রি যখন গ্রো করেছে এপিআই ইন্ডাস্ট্রিতে ওই দিকে আগায় নেই। কিন্তু যদি আমরা নাই বানাই, তাহলে আলটিমেটলি আরও আমরা বিপদে পড়ে যাব গ্র্যাজুয়েশনের পরে। সেটা ওই 5-6 সাল থেকে আমরা গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। 2008-এর দিকে এসে আমাদেরকে বলা হলো যে আমরা ল্যান্ড অ্যাকোয়ার করতেছি, এবং এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে একটা আমাদের এপিআই পার্কের একটা জায়গা দেওয়া হলো বাউসিয়াতে। ওটা অ্যাকোয়ার করে, ওটাকে রেডি করে আমাদের হাতে আসতে আসতে, যদিও এটা 12 সালের ভিতরে আসার কথা ছিল, এটা আমরা পেয়েছি সম্ভবত 18 সালের দিকে। 18 সালের দিকে হাতে পাওয়ার পরে আমরা ওখানে যারা প্লট নিয়েছি, যারা ফার্ম ইন্ডাস্ট্রি, তারাই তো এপিআইয়ের জন্য এসছে, অন্য কেউ আসে নাই। তো আমাকে বানানো হয়েছে শুধু ফার্ম ইন্ডাস্ট্রির জন্যে, অ্যালোকেশনও করা হয়েছে উইদিন দ্য ফার্ম ইন্ডাস্ট্রিজ। তো আমরা ওই প্লট পাওয়ার পরে আমরা ওই প্লটে নিয়ে যখন কাজ করতে গেছি, তখন অনেকগুলো চ্যালেঞ্জ আমরা দেখেছি। এই চ্যালেঞ্জের ভেতরে একটা হলো জায়গাটা চওড়া এলাকা, ওটা ভরাট করা হয়েছে, ল্যান্ড ইজ নট দ্যাট মানে স্ট্রং। সেকেন্ড হলো কোনো সার্ভিসগুলো, যেমন মনে করেন এপিআইয়ের জন্য গ্যাস ইজ ম্যান্ডেটরি। গ্যাসটা কবে পাবো আমরা তখন জানি নাই। থার্ড হলো ইলেকট্রিসিটি, যেটা আমাদেরকে একটা হাই টেনশন লাইন থেকে আনার কথা, ওইটাও তখন ছিল না। এই সবগুলো কাজ গভর্নমেন্ট হাতে নিয়েছিল, কিন্তু ডিউ টাইমে এগুলো হয় নাই। এখন কি হয়েছে? এখন যেটা হয়েছে, ইলেকট্রিসিটিটা আমরা পেয়েছি, গ্যাস ইজ অফিসিয়ালি দেয়ার ইজ নো বার, বাট এখন পর্যন্ত লাগে নাই। এটা আশা করতেছি 2-1 মাসের ভিতরে এটা বোধহয় লেগে যাবে। ওখানে 3-4টে ইন্ডাস্ট্রি অলরেডি ডেভেলপ হয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো তারা ওয়েট করতেছে টু গেট দ্য গ্যাস প্রোডাকশনে যাওয়ার জন্য। ওকে, আমরা এই প্রজেক্টে বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে একটু ওষুধের দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের ট্রেজারার মোহাম্মদ হালিমুজ্জামান। আমরা কথা বলছিলাম ওষুধ শিল্প নিয়ে, ওষুধের দাম নিয়ে কথা বলেছিলাম। আপনার কাছে মনে হয় কিনা যে বাংলাদেশে আমরা ওষুধ সুলভ মূল্যে পাই? এক, দ্বিতীয়ত হচ্ছে যেই দামটা আমরা দেখি, অনেক সময় ক্রেতা হিসেবে আমি বিভ্রান্ত হই, কারণ এক এক ফার্মেসির দোকানে এক এক ধরনের দাম বলা হয়, সেই দাম ক্রেতার পক্ষে যাচাই করার সুযোগ থাকে না। থার্ড, মানুষ মনে করে ওষুধের দাম অনেক বেড়ে যায়, কখনো কখনো অনেক বাড়তি দামে তাদের কিনতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে কোনো ধরনের কি বলবো স্ট্রাকচার মেনে না, হঠাৎ করে ওষুধ কোম্পানি দাম বাড়িয়ে দেয়, এমন একটা ধারণা ক্রেতার মনে আছে। আপনি একটু যুক্তিগুলো খণ্ডাবেন কিনা? এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে একটা রাইট পয়েন্ট, খুবই মিসআন্ডারস্টুড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এদিক থেকে। ওষুধ বিনা ইনফরমেশনে অথবা বিনা কারণে উইদাউট ইনফরমেশন দাম বাড়ানোর কোনো সুযোগ ওষুধে নাই।
ওষুধের যদি দাম কখনো বাড়াইতে হয় অথবা ওষুধ যদি নতুন কোনো ওষুধও দিতে হয়, তাহলে ওষুধ প্রশাসন থেকে এটার মূল্য নির্ধারণ করে নিতে হয় অথবা এন্ডোর্স করে নিতে হয়, দুইটার একটা করতেই হবে। এবং ওষুধের প্যাকেটের গায়ে এর মূল্য থাকতেই হবে লেখা। দেখবেন আপনি যে কোনো ওষুধের প্যাকেট নেবেন ওখানে ওষুধের মূল্য দেওয়া আছে। আপনি বললেন যে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দামে ওষুধ সে বিক্রি করতে চায় অথবা ক্লেম করে। তার ক্লেম করার সর্বোচ্চ অধিকার আছে ওই প্যাকেটের গায়ে যে এমআরপি বলা আছে ওইটা। এর বেশি সে যদি চায় তাহলে সে আইনগত দিক থেকে অপরাধ করলো, সেই অপরাধের কারণে সে শাস্তিযোগ্য। এবং এই শাস্তির পরিমাণ আগের আইনে যা ছিল 2023 সালের ওষুধ আইনে অনেক কঠোর করা হয়েছে। তার শাস্তি জরিমানা এবং জেল দুইটাই তার জন্য হতে পারে। এখন বলেন যে বিভিন্ন দাম কেন? যদি সে এমআরপির উপরে ক্লেম না করে থাকে তাহলে সে কিন্তু অপরাধ করে নাই। সে তার যে কমিশন, ওষুধ বিক্রিকে যে কমিশনটা পায়, সেই কমিশন থেকে সে যদি কিছু ছেড়ে দেয় তাহলে সে কম দামে বিক্রি করতে পারে। সে একটা ওষুধের এমআরপি 5 টাকা, কেউ 5 টাকা চাইলে সে কোনো অপরাধ করে নাই। সে যদি 4 টাকা চাই তাহলে হি ইজ গিভিং বেনিফিট টু এ পেশেন্ট, এখানে কোনো বাধা নেই, ইট ইজ এনকারেজড। কেউ 4 টাকা চাইলো, তাহলে 3 জনের কাছে 3 রকম দাম কিন্তু দেখা গেল, কিন্তু নো ওয়ান ইজ অ্যালাউড টু এক্সিড দ্য এমআরপি। এমআরপি এক্সিড করে সেটাও সমস্যা। এমআরপি যদি এক্সিড করে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ, তার জন্য জেল এবং জরিমানা দুইটাই বিধান ছিল। আগে যেমন ছিল শুধুমাত্র একটু জরিমানার বিধান ছিল, এবারে কিন্তু জেল জরিমানা দুইটাই নেওয়া হয়েছে 2023 সালের আইনে। আপনি ওখানে যদি আইনটাতে দেখেন এক ধারায় না, সে 3-4টা ধারাতে অপরাধ করবে এবং এই 3-4টা ধারাই তার জন্য প্রযোজ্য হবে। সে তো অত্যন্ত কঠোর। এখন এই দিক থেকে যদি কোনো ক্রেতা এই ধরনের সমস্যায় পড়ে, তার জন্য ওষুধ প্রশাসন পরিদপ্তরে সে যদি একটা অভিযোগ করে তাহলে অবশ্যই এর একটা হবে, এর জন্য একটা ব্যবস্থা হবে। সেটা হলো ওষুধের দাম বিভিন্ন রকম হওয়ার বিষয়ে যেটা বললেন। সেকেন্ড যেটা বললেন পারসেপশন, যে আমাদের ওষুধের দাম বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই ধরনের কথা। দেখেন ওষুধের মূল্য, আমরা যদি সিম্পল প্যারাসিটামলের কথা বলি, 30 বছর আগে এটার দাম ছিল 60 পয়সা, এখন এটার দাম হলো 1 টাকা 20 পয়সা। এই 30 ইয়ার্সে আপনার 1 টাকা 20 পয়সা এসছে। আপনি যদি সিম্পলি এই গত 2-3 বছরের একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, আমরা র মেটেরিয়াল কিনি, অন্যান্য জিনিস কিনি, তখন ডলারের কনভার্সন ছিল 86, এখন আমরা কিনি 123 টাকা করে। আমার ইলেকট্রিসিটি এটার দাম কত বেড়েছে সেটা জানেন, গ্যাস বেড়েছে 300%, 10 টাকার গ্যাস এখন 40 টাকা 50 টাকা। মানুষের বেতন এই সামান্য গত 5 বছরে 7 বছরের ভিতরে এটা 100% বেড়ে গেছে। তো এই যে এতগুলো এলিমেন্ট, এগুলো কিন্তু সবই অ্যাবজর্ব হচ্ছে ওই কস্টিংয়ের ভিতরে। এইটা আমি এর আগে একটু আগে যেটা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের ওষুধ ইন্ডাস্ট্রিতে প্রায় 320টা ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে। এর ভিতরে আপনি দেখেন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ কোম্পানি যারা ছিল, আইএমএফের রিপোর্ট যদি আপনি দেখেন, গত বছরের রিপোর্ট, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রি ওরা 70 to 90% লস করছে গত 2 বছরে। দে আর ডাইং, কারণ তার এই কস্ট এলিমেন্ট আমি যেগুলো বললাম এগুলো অ্যাবজর্ব করার ক্ষমতা নাই। শুধু আছে কারা? যারা বড় এবং মনে করেন প্রথম 20-25টা কোম্পানি, তাদের ভলিউমের কারণে, তাদের যে নাম্বার অফ প্রোডাক্ট এবং তাদের সেলস ভলিউম বেশি থাকার কারণে তারা এখনও টিকে আছে। তো এই টিকে থাকাটা থাকবে না যদি না আমরা এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি। আপনি অন্য যত কমোডিটি আছে সমস্ত কমোডিটির দাম কীভাবে এনহ্যান্স করে গেছে, বিকজ অল দিস ফ্যাক্টর, ডলার, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়েজেস, এই কয়টা কারণে, অ্যান্ড ইনফ্লেশন, সেগুলা সবাই কিন্তু পাস অন করছে। একমাত্র ওষুধ যেটা পাস অন করার সুযোগ নেই, কারণ এটা টোটালি নিয়ন্ত্রিত, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা সমিতি থেকে আমরা বারবার সরকারের সাথে বলছি এটা অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস না করলে আজকে যেটা $3 বিলিয়ন মার্কেট যেটা আমরা লোকালি দিচ্ছি, এইটা যদি ইম্পোর্ট করতে হতো তাহলে এটা $12 বিলিয়ন ইকুইভ্যালেন্ট খরচ করেও আমরা এই কিন্তু পারতাম না। সেকেন্ড হলো যে এটা আজকে যেই দামে আমরা ওষুধটা পাই এর 3 গুণ 4 গুণ 10 গুণ দামে কিন্তু ইম্পোর্টের ওষুধটা তখন কিনতে হবে। সো আমাদের কারেন্ট যে প্রাইসটা আছে এই প্রাইসটাকে সমন্বয় করতে হবে,
উইথ ফ্যাক্ট অ্যান্ড ফিগার। আমার একটা প্রশ্ন, আপনারা যখন দাম বাড়ান কোনো ওষুধের, আপনাদের নিশ্চয়ই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে হয় বা আপনাদের নিজেদের একটা মার্কেট সার্ভে থাকে, হঠাৎ করে কি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে, যেটা ফার্মাসিগুলো আমাদেরকে বলে যে না ওনারা হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছে? এটা কি হতে পারে? ধারণাটা ভুল। আমরা যখন ওষুধের দাম বাড়াইতে চাই তখন আমাদেরকে ওষুধ প্রশাসনের কাছেই অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে ওনারা, এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে। এক ধরনের প্রোডাক্ট বলা হয় যেটা গভর্নমেন্ট প্রাইস কন্ট্রোল করে, হিসাব অনুযায়ী 1994-এ একটা সার্কুলার হয়, যেটা আমাদের ওষুধ সেক্টরের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তর কারণে আমাদের ইন্ডাস্ট্রিগুলো এইভাবে সেকেন্ড টাইম ফ্লারিশ করছে 82-র পরে 94। সেটা কি ছিল? সেটা বলা ছিল দেশে যে সমস্ত ওষুধ পর্যাপ্ত উৎপন্ন হয় সেগুলো ইম্পোর্ট করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এ দেশে যে সমস্ত ওষুধ উৎপন্ন হচ্ছে এর ভিতরে এ সেট অফ ড্রাগ ঠিক করে দেওয়া হবে, যেটিকে বলা হবে যে এই ওষুধগুলো অত্যাবশ্যকীয় ওষুধ। এটা তখন ছিল 117টা মতো। এই ওষুধের দামটা সরকার নির্ধারণ করবে। কিভাবে নির্ধারণ করবে? যেখানে প্রাইস কমিটি আছে গভর্নমেন্ট থেকে তৈরি করে দেওয়া, সেই প্রাইস কমিটিতে সমস্ত এলিমেন্ট, কস্ট এলিমেন্টগুলো নিয়ে তারা ঠিক করবে কোনটার প্রাইস কত হবে, এবং এইভাবে প্রাইসটি নির্ধারণ হবে। এবং এটা প্রতি বছর করার কথা। আর একটা সেট অফ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো কোম্পানি নিজে নির্ধারণ করবে, করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা এন্ডোর্স করে নেবে। এখন এটাই হয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল আমরা যখন কোনো একটা প্রোডাক্টের প্রাইস বাড়ানোর জন্য, এন্ডোর্স করার জন্য যখন নিয়ে যাই, তখন এটা আর অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না, না এটা দেওয়া যাবে না, কিংবা এটা না এটা করে নিয়ে আসেন। তার মানে প্রকারান্তরে টোটালটাই কন্ট্রোল, টোটালটাই কন্ট্রোল। এখন এই যে হঠাৎ করে বাড়াই দেওয়ার কথা যেটা বলা হয়, এটার তো আমরা কোনো ভিত্তি দেখছি না। এখন এই প্রসেস দিয়ে যখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাকে ওই অ্যাপ্রুভাল দিবে, তখন আমি এই প্রোডাক্টটা প্যাকেট করব, বানাবো, প্যাকেট করব, এবং তারপর আমি দিতে পারবো। এখন আমার তৈরি একটা প্রোডাক্ট আছে, মনে করেন 4 টাকায় বিক্রি হওয়ার কথা, আমার নতুন প্রাইস আছে 5 টাকা। আমি যেটা 4 টাকার প্রোডাক্ট, ওটা কিন্তু বাজারে 4 টাকাতেই যেতে হবে। আর যেটা 5 টাকা, সেটার গায়ে 5 টাকা লেখা থাকবে, আমাদের প্যাকেটের গায়ে লিখা অবস্থায় এটা আমার যেতে হবে। হঠাৎ করে বাড়ানোর আসলে এরকম কোনো সুযোগ কিংবা সম্ভাবনা বুঝতে পারছি, যদিও ক্রেতার জন্য সবসময় সেটা যাচাই করার সুযোগ থাকে না, কিন্তু সেই প্রশ্ন আমি যাচ্ছিলাম। আমি আরেকটু জটিল প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে যে পরিস্থিতিটাও জটিল। ওভার দ্য কাউন্টার যে মেডিসিনগুলো আমরা বলি, অর্থাৎ ওটিসি, গেলেই পাওয়া যায়, এই ওষুধগুলোর এখন যাচ্ছে তাই ব্যবহার এবং সেল চলছে, এবং এগুলো ফার্মেসিগুলোর আমি দেখবো যে একদম তারা যেখান থেকে বেশি লাভবান হচ্ছে সেটাও করছে। অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না 2050 সাল নাগাদ, এরকম একটা ধারণা দেওয়া হয়। কেন? অ্যান্টিবায়োটিক যে যার ইচ্ছা মতো খাচ্ছে, বিনা প্রেসক্রিপশনের দোকান থেকে কিনতে পারছে। এটা আমি ধরে নিচ্ছি দায় ফার্মেসিগুলোর, কিন্তু ওষুধ শিল্পীর কি এখানে কিছু করার আছে? অবশ্যই, এটা একটা বিরাট কনসার্ন। এটা শুধু ওষুধ কোম্পানি না, এটা আমাদের দেশের এবং হিউম্যান যে মানুষ, যে আমরা সবার জন্য একটা কনসার্ন। দেখেন, পেনিসিলিন যখন আবিষ্কার হয় নাই, তখন ইনফেকশনে কত লোক মারা গেছে। অ্যান্টিবায়োটিক আছে বিধায় ডাক্তার এটাকে দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, ইনফেকশনগুলোকে ভালো করে। এখন অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, দেন হোয়ার উই গো? এই জন্যই বলা হচ্ছে যে 50 সালে বহু মানুষ মারা যাবে, 1 কোটির উপরে মানুষ মারা যাবে, বিকজ এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখন এই কনসার্ন যেমন আমাদের, এই কনসার্ন WHO, এই কনসার্ন সরকারের, এবং এই রেজিস্ট্যান্স নিয়ে আমরা অনেক সচেতনতার কাজ ট্রাইপ্যাট্রিয়েট, গভর্নমেন্ট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা মিলে করছি। আপনি দেখবেন অ্যান্টিবায়োটিকের যে প্যাকেট, ওর গায়ে লাল বক্স দিয়ে লেখা থাকে অ্যান্টিবায়োটিক, চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে এটা বিক্রয় এবং সেবন করা যাবে না। আবার এটাও লেখা আছে যখন অ্যান্টিবায়োটিক খাবেন পুরো কোর্স কমপ্লিট করে খাবেন। এইটা হলো আমাদের পক্ষ থেকে, ওষুধ প্রশাসনের পক্ষ থেকে এটা প্রচারণা। এবার আসেন যে অ্যান্টিবায়োটিক যখন একটা দোকানে যায়, এই দোকানে যদি ওই পাবলিকেশনটা থাকে এবং ওদের যদি ওই নলেজটা থাকে যে এই অ্যান্টিবায়োটিক ফুল কোর্স কমপ্লিট না করলে এই মানুষটি রেজিস্ট্যান্সের শিকার হতে পারে এবং ক্রস রেজিস্ট্যান্সে সে নিজেও পড়তে পারে, তাহলে তার যদি এই সচেতনতা বাড়ানো যায়, তাহলে ওইখান থেকেও আমরা খানিকটা বেনিফিট পাবো। আর ডাক্তার সাহেবরা যখন লিখেন, তখন ওনারা কিন্তু এখন ক্যাটাগরিক্যালি বলে দেন যে অ্যান্টিবায়োটিক কিন্তু এই কয়েকদিনের ফুল কোর্স খাবেন। এবং আমরাও যারা ওষুধ বানাই, আমরা এরকমভাবে প্যাকেটগুলো এখন করছি একটা কোর্স কমপ্লিট, তার মানে তাকে ফুল প্যাক কিনতে হবে। তো এটাও একটা প্রচারণা যে অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ফুল প্যাক বিক্রি করতে হবে, কিনলেও তাকে ফুল প্যাক কিনতে হবে, ভেঙে এটা বেচা যাবে না।
তো এই অ্যান্টিবায়োটিক সচেতনতাটা খুবই জরুরি। যদিও এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য আইনগত সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, বাট ওষুধ প্রশাসন থেকে এবং আমরা ওষুধ কোম্পানি থেকে আমরা এগুলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সব জায়গাতে আমরা এটা বলার চেষ্টা করতেছি যাতে করে এই রেজিস্ট্যান্সটাকে আমরা ইয়ে করতে পারি। আর ওটিসি মেডিসিন নিয়ে কি করবেন? এইগুলোরও তো যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। ওটিসি ওষুধের তো দুইটা ক্যাটাগরি, একটা হলো ওটিসি আর একটা হলো প্রেসক্রিপশন প্রোডাক্ট। ওয়ার্ল্ডে আপনি যে কোনো ফার্মেসিতে যদি যান দেখবেন ওটিসিগুলা নর্মাল অন্যান্য প্রোডাক্টের সাথে কসমেটিক্স এগুলোর সাথে রাখা আছে। যেটা প্রেসক্রিপশন আইটেম সেটা মানে আপনার দ্য কাউন্টার, ওইখানে ফার্মাসিস্টটা বসে থাকে। এখন আপনি ওটিসি ইচ্ছা মতো নিজেই কিনতে পারবেন। তাহলে ওটিসির ক্যাটাগরিটা যদি ডিফাইন করা থাকে তাহলে আমরা জানলাম এটা ওটিসি। ওটিসি ইজ লাইক প্যারাসিটামল, ভিটামিন, কফের ওষুধ কিংবা মনে করেন সিম্পল অ্যাসিডিটির ওষুধ, এগুলো হলো ওটিসি। এর বাইরে সবই কিন্তু প্রেসক্রিপশন ড্রাগ। অ্যান্ড প্রেসক্রিপশন ড্রাগ তো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করার কথা না। ওটিসিটা ওপেন, এই ওটিসি যদি কেউ খায় তার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কি প্রেসক্রিপশন ড্রাগও ওটিসির মতোই মানুষজন পেয়ে যায়। এই প্র্যাকটিসটা বন্ধ করাটা জরুরি, কিন্তু এটার জন্য আমার মনে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আছে। আদরে যেটাকে কন্ট্রোল করা কঠিন, কারণ পৃথিবীতে অন্যান্য দেশে ফার্মেসির সংখ্যা কম, আমাদের এখানে ফার্মেসি 1,70,000 ফার্মেসি আমি দেখছি সংখ্যা বাড়ছে এবং এক একটা ফার্মেসিতে সেখানে ফার্মাসিস্টের অ্যাভেলেবিলিটিও আমরা এনশিওর করতে পারি না। এগুলো যখন এনশিওর করা যাবে, ফার্মেসিগুলোকে প্রফেশনাল ফার্মেসি হিসেবে যখন এগুলোকে এস্টাবলিশ করা যাবে, তখন এইটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। আদারওয়াইজ এইটা এত নাম্বার অফ ফার্মেসি দিয়ে আপনি এদেরকে এডুকেটও করতে পারবেন না এবং এটাকে কন্ট্রোলও করতে পারবেন না। আমরা আরেকটা প্রশ্ন করবো, তারপর আমরা একটা বিরতি নেব। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আপনারা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস একটু স্পেশালাইজড ওষুধ করেন, সেই জন্য আপনাকে আমি এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেক রোগের জন্য উচ্চমূল্যের বায়োসিমিলার বা বায়োলজিক্যাল ড্রাগস তৈরি একটা সুযোগ আছে, এটা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু আপনারা চাইলে এখানে এগুলোতে ইনভেস্ট করতে পারেন। আপনারা ইনভেস্ট করছেন কিনা? R&D ওভারঅল আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাস্ট 2 মিনিট সময়, তারপর আমরা একটা বিরতি নেব। হ্যাঁ, এটা ধরেন আমরা যখন 10-20 বছর আগে আমরা যখন R&D করেছি, আমাদের R&Dতে 2, 4, 5, 6 জন লোক ছিল। এখন বড় সাইজের যে ইন্ডাস্ট্রি, তাদের R&Dতে মোর দ্যান 200 পিপল কাজ করে, অল আর সায়েন্টিস্ট। অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হলো আমরা ড্রাগ ডেলিভারি, ড্রাগ ডেভেলপমেন্ট এবং ড্রাগ রিসার্চ এগুলোর পিছনে আমরা কিন্তু কাজ শুরু করেছি। বায়োসিমিলার এমন একটা এরিয়া, যে এরিয়াতে ইটস টোটালি নলেজ বেস। ইটস নট লাইক কেমিক্যাল মলিকুল, যে আমার কেমিক্যাল মলিকুল ফর্মুলা আছে আমি বানাই গেলাম, ইটস নট দ্যাট। যার ফলে এইখানে ইনভেস্টমেন্ট হাই ইন ইকুইপমেন্টস, ইনভেস্টমেন্ট হাই ইন টেকনোলজি, ইউ হ্যাভ টু বাই দ্য টেকনোলজি, যেখানে এই টেকনোলজিগুলো অনেক এক্সপেন্সিভ। থার্ড হলো ইউ নিড টু ডেভেলপ এ সেট অফ সায়েন্টিস্ট, যারা মনে করেন বায়োকেমিস্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফার্মাসিস্ট, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, এই যে লট অফ আপনার সায়েন্টিস্টের এখানে ইনভলভমেন্ট লাগে। এবং আজকে কেমিক্যাল মলিকুল কিন্তু শেষ হয়ে যাচ্ছে মিনস নিউ ইনোভেশন কমে গেছে। যত ইনোভেশন, যত ডেভেলপমেন্ট, যত নিউ প্রোডাক্ট সবই আসতেছে এই বায়োসিমিলার বায়োলজিক্স থেকে, যেখানে মনোক্লোনাল অ্যান্টিবডি আছে এবং অন্যান্য প্রোডাক্ট আছে। তো এটা যদি আমরা কোপ আপ না করি, তাহলে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রি আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। এবং ট্রিটমেন্টের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে একটা ট্রিটমেন্ট যেমন ছিল ওয়াইড, এখন টার্গেট, পার্টিকুলারলি যেই জায়গাতে রোগ, যেই সেলটাতে রোগ, ওই জায়গাতেই কাজটা করবে, অন্য জায়গায় কাজটা করবে না। এই যে টার্গেট ওরিয়েন্টেড যে জিনিসগুলো, এগুলো যত নতুন নতুন ওষুধ এইভাবে আসছে, তখন পুরনো ওষুধগুলো অটোমেটিক্যালি অবসলিউট হয়ে যাবে। তাহলে এটা নিতে হলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতেই হবে। এবং আমাদের মতো কোম্পানি, আমাদের থেকে বড় কোম্পানি যারা আছে, তারা প্রত্যেককেই এখানে এখন হিউজ ইনভেস্টমেন্ট করছে। হিউজ ইনভেস্টমেন্ট করছে এবং আমরা বায়োসিমিলার অলরেডি বাংলাদেশ থেকে দেওয়া শুরু করেছি। এবং আপনি দেখবেন যদি ইম্পোর্টে ওটার দাম হয় 1 লাখ টাকা, আমরা অ্যাটলিস্ট 1/3 প্রাইজে নামাই নিয়ে আসতে পারছি। এবং এটাকে আরও আমার মনে হয় যে আরও আমরা অপটিমাইজ করতে পারবো ভবিষ্যতে। নিঃসন্দেহে আমরা আরেকটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে নতুন জেনারেশন কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও এবং বিএপিআই এর ট্রেজারার মোহাম্মদ হালিমুজ্জামান। আমরা বলছিলাম নতুন প্রজন্ম প্রশ্ন পাঠায়, এই প্রশ্নগুলো র্যাপিড ফায়ার আদলে হয়, অর্থাৎ একটু দ্রুত উত্তর দিতে হবে। দ্রুত উত্তর দিতে হবে না, আপনি কিছুটা ভাবনারও খোরাক নিঃসন্দেহে পাবেন। আমি প্রথম প্রশ্ন করছি, আপনি কি ব্যথা হলেই ওষুধ খান নাকি ধৈর্য ধরেন? ধৈর্য ধরি, এটা খুব জরুরি, সবাই ধরে না। 2 নম্বর, সবার জন্য ওষুধ নাকি সবার আয় অনুযায়ী ওষুধ, কোনটি সঠিক বাস্তবতা?
সবার জন্য ওষুধ। 3 নাম্বার, মানুষ ওষুধ কোম্পানি সম্পর্কে এমন কোনো ভুল ধারণা বিশ্বাস করে যেটা আসলে ভুল, সেটা সঠিক না, এমন কোনো ধারণা কি আপনার মনে পড়ে? ওষুধের মূল্য, ওষুধের দাম, মানুষ মনে করে যে ওষুধ কোম্পানি অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে। ওকে, 4 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনার চোখে, যদি আমরা অনেক দেশে রপ্তানি করি, কিন্তু বাংলাদেশের ওষুধের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি বাজার আপনার কোন দেশকে বা কোন অঞ্চলকে মনে হয়? আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল মিডল ইস্ট। এই দুটো দেশে আমাদের রপ্তানির আরও সুযোগ রয়েছে। 5 নম্বর প্রশ্ন, সবসময় কর্মীদেরকে কিভাবে মোটিভেটেড রাখা যায়? কর্মীদেরকে মোটিভেটেড রাখতে হলে তাদেরকে ফিউচার দেখাইতে হবে, স্বপ্ন দেখাইতে হবে, যে তুমি এখানে আছো, ইউ ক্যান রিচ আপ টু দিস লেভেল। এই যে এটাই হলো মেন মোটিভেশন, যে হোয়াট ইজ ফর ইউ, তোমার জন্য কি, তুমি এখানে আছো, তুমি কি কি করতে পারো, ওই মোটিভেশনটা এনশিওর ওই করতে হবে। motivation। 6 নম্বর প্রশ্ন, একজন সফল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কি কি কোয়ালিটি থাকা উচিত? তার প্রথম জিনিসটা থাকতে হবে নলেজ, ওই প্রোডাক্ট যে সে যাচ্ছে তার সম্পর্কে যত নলেজ আছে, কারেন্ট নলেজ আছে, এই নলেজ তার থাকতে হবে। 2 নম্বরে তো সিনসিয়ারিটি থাকতে হবে, তাকে মনে রাখতে হবে যে আমি এমন একটা কাজ করছি, এমন একটা পেশায় আছি যেখানে আমি একটা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমি ডাক্তারের সাথে এই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আমি রোগীর বেনিফিট করছি, মানুষের বেনিফিট করছি। ওকে, ফেয়ার এনাফ। 7 নম্বর প্রশ্ন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে অবমূল্যায়িত দিক আপনার কোনটিকে মনে হয়? স্বাস্থ্য ব্যবস্থায় মনিটরিং আমার কাছে মানে সব থেকে বড় যে এটা দুর্বলতা, আরেকটু তদারকি দরকার। আরও একটু তদারকি দরকার। 8 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, সিইও হবার বিপদ কি? এটা তো সিইওর বিপদ, আমি তো বিপদ বলি না, আমি বলি যে ইটস অ্যান চ্যালেঞ্জ, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন, যেটাকে আপনাকে সবাইকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হবে আপনার যারা এমপ্লয়ি কলিগস, তাদেরকে সন্তুষ্ট করতে হবে, যারা ইনভেস্টর তাদেরকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। অন দ্য টপ অফ দ্যাট, যদি আমরা ফার্মের ইন্ডাস্ট্রিতে আছি, এখানে মানুষের কল্যাণে আমরা কী কাজটা করতে পারলাম, এই 3টা প্যারামিটারকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়। এই 3টা যখন আমরা সমন্বয় করি, তখন আমি মনে করি যে একটা সিওর শুড এনজয় দ্য জব। ওকে, পরের প্রশ্ন, আপনি অবসরে কি করেন? পড়ি, পড়াশোনা করেন। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু তারপর আমি করতে চাই, ধরুন আপনাকে একদিনের জন্য বা কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান করে দেওয়া হলো, আপনি সবার আগে কোন সিদ্ধান্ত নেবেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এটা তো অনেক বড় কাজ, এটা অনেক বড় কাজ। প্রথম সিদ্ধান্ত হবে, আমি প্রথমে স্টেক হোল্ডারদের সাথে বসবো, যারা ওষুধ বানায় এবং যারা ওষুধ বিজ্ঞানের সাথে জড়িত, তাদের প্রবলেমগুলোকে আমি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং ওইটাকে আমি দেখব আইনের আওতায় সরকার কিভাবে এটাকে সহযোগিতা করে এই ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যেতে পারে। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর তারা সেটি পেয়ে গিয়েছেন। আমি সবাইকে প্রশ্নটা করি যে 1 দশক পরে আপনি ইন্ডাস্ট্রিকে কোথায় দেখেন? আমি আপনাকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করতে চাই। 1 দশক পরে কোথায় দেখেন এটি তো জানতেই চাই, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হয়তো এর মাঝে করে ফেলবো। এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুত কিনা, এবং যদি প্রস্তুত না হয়ে থাকি তাহলে আমাদের সামনে কি অপেক্ষা করছে? এটা আমরা বলতে পারেন আমরা উই আর ক্রাইং, আমরা এটা নিয়ে চিৎকার করছি যে এটা আমরা দেখছি আমরা মারা যাচ্ছি, আমরা ডুবে যাচ্ছি। আপনার এলডিসির জন্য যে প্রস্তুতি, আমাদের যে কতগুলো প্রস্তুতি দরকার ছিল, একটা বলেছেন এপিআই, সেটা সামহাও এটা প্রোগ্রেস করতেছে, ইটস নট আপ টু দ্য মার্ক, বাট এটা হবে। বাট আমরা যে সমস্ত প্রোডাক্ট আমাদের এখানে রেজিস্ট্রেশন করা দরকার, সেই রেজিস্ট্রেশনগুলো আমরা বারবার আমরা সরকারের কাছে বলতেছি যে আপনার রেজিস্ট্রেশনগুলো করে দেন, সেগুলো আমরা পাচ্ছি না। লাস্ট ড্রাগ কন্ট্রোল কমিটি মিটিং, যারা নতুন প্রোডাক্টের অ্যাপ্রুভাল দেয়, সেই মিটিং হয়েছে জাস্ট 2 years বিফোর দ্যাট, 2023 সালের জুন মাসে হয়েছিল। 2023 সালের জুন গেছে, 24 গেছে, আজকে 25 জুন, একটা মিটিং নাই। 450টার মতো নতুন প্রোডাক্ট এই লিস্টে ওয়েট করতেছে, যেগুলো রেজিস্ট্রেশন দরকার। এখন যদি বলেন রেজিস্ট্রেশন না হলে অসুবিধাটা কী হচ্ছে, দ্য মোমেন্ট আমরা গ্র্যাজুয়েট হয়ে যাব, এই যে মলিকুলগুলো 450টা মলিকুল, এগুলা আর আমরা তৈরি করতে পারবো না। আমরা যদি এখন না তৈরি করতে পারি, তারপরে যেন করতে পারবো না। পারবো কেমনভাবে পারবো, যে মাদার কোম্পানি, তার কাছ থেকে আমার লাইসেন্স আনতে হবে, তার কাছ থেকে আমাকে র মেটেরিয়াল নিতে হবে। সো দ্য প্রাইস উইল বি মাল্টিফোল্ড হায়ার, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই কোম্পানি আমাকে দেবে কি দেবে না, এটা তার সিদ্ধান্ত। বাংলাদেশকেও দেবে কি দেবে কিনা, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, কেউ আটকাইতেও পারবে না, কেউ বলতেও পারবে না যে আমাকে দিতেই হবে। তাহলে এতগুলো আনসার্টেনিটি নিয়ে আমরা কিন্তু বসে আছি,
একেবারে বলতে পারেন একেবারে মানে বারুদের উপর বসে আছি। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। এই প্রস্তুতিগুলো আমরা কিন্তু এখন পর্যন্ত নিতে পারি নাই। এগুলো যদি আমরা না নিতে পারি, এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদেরকে না জানি কত দামে ওষুধ কিনে খেতে হবে, এবং আমরা কিভাবে সাফার করবে এটা আল্লাহ আমাদেরকে সেভ করুক, আমাকে হেফাজত করুক যে এই জিনিসগুলো যেন আমরা উত্তরণ করতে পারি। এটা গেল একটা। 2 নম্বর হলো, আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েট করে যাওয়ার পরে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে অনেক বিদেশি কোম্পানি কিন্তু এই বাংলাদেশে মার্কেটে আসবে, বিকজ তার প্রোডাক্টগুলো পেটেন্ট প্রোটেক্টেড থাকবে, সে সিকিউরড, তার প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে। তাহলে আমরা যদি আমাদের এই যে সক্ষমতা এখন যেটা এসছে, এটাকে যদি আমরা ওদের ইকুইভ্যালেন্ট করতে না পারি, তাহলে ইন্ডাস্ট্রি এটা সাফার করবে। আপনার লাইক থাইল্যান্ডে মোর দ্যান 100 লোকাল ইন্ডাস্ট্রি ছিল, তারা এই প্রস্তুতিতে প্রপারলি না নেওয়ার কারণে তারা কিন্তু এখন 4-5টা লোকাল কোম্পানি আছে, সবই মাল্টিন্যাশনাল কোম্পানি ওখানে। এখন মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে অসুবিধাটা কি? অসুবিধা অন্য কোনো কিছুই না, অসুবিধা শুধুমাত্র প্রাইস অ্যান্ড কস্ট। তাদের কস্ট অনেক হাই হয়, যেটা একটা জেনেরিক কোম্পানির জন্য অনেক কম হয়। সুতরাং আমাদেরকে বেশি দামে তখন ওষুধ কিনে খেতে হবে। সমস্যা হলো, আমাদের দেশে ওষুধের পেছনে আমরা সরকারিভাবে আমরা কত ব্যয় করি, কিংবা বেসরকারিভাবে আমরা কত ব্যয় করি, খুবই ইনসিগনিফিক্যান্ট। এটা সম্ভব কীভাবে হয়েছে? সম্ভব হয়েছে কারণ এখানে অনেক কম দামে ওষুধগুলো পাওয়া যায়। আপনি প্রথমে আপনার সাথে যেটা কথা হলো যে $3 বিলিয়ন মার্কেট, আপনি কি ভাবতে পারেন যে গত 3 বছরে আমাদের মার্কেট $3 বিলিয়ন আটকে আছে? এটা কোনো গ্রোথ হয় নাই। কেন আটকে আছে? কারণ আমরা এই যে ডলার ডিভ্যালুয়েশন হয়েছে, ভলিউমে কিন্তু বেড়েছে, ডলার ডিভ্যালুয়েশন হয়েছে, ইনফ্লেশন হয়েছে, এগুলো সব ওই প্রাইসের কারণে ওর ভিতরে অ্যাবজর্ব হয়ে আছে। আমরা ওখানে পাচন করতে পারি নাই। তাহলে এইখানে আপনার যখনই এই আপনার গ্র্যাজুয়েশনটা ওপেন হয়ে যাবে, তখন তো আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন না, তখন আপনাকে পাচন করতে হবে, নাহলে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হবে না। তাহলে মানুষের সেফটি, অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ, এগুলো সবই ডিপেন্ড করতেছে আমরা ইন্ডাস্ট্রি এবং সরকার এটাকে কিভাবে কত দ্রুত এটাকে একটা সেফ লেভেলে নিয়ে যেতে পারি। এটার জন্য আমি মনে করি এখানে সরকারের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে দেওয়া, যাতে করে ইন্ডাস্ট্রিগুলো এখানে আগাইতে পারে। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব হালিমুজ্জামান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটা বিষয় তার মানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হয়ে গিয়েছে, কারণ এই কথাটা কিন্তু অনেকদিন ধরে বলা হচ্ছে যে বাংলাদেশ যখনই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বা এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলবে, তখনই কিন্তু আমাদের ওষুধের যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন যেটি বলে না কেন, এটা আমরা এখন যতটা সুলভে পাই, যেটিকে কেন্দ্র করে এই কোম্পানিগুলো ওষুধ তৈরি করে, সেটি যে আসলে রেজিস্ট্রেশন না করে ফেলে ওষুধের দাম সামনে অনেক কয়েক গুণ বেড়ে যেতে পারে, এই কথা কিন্তু আমরা প্রায় কয়েক বছর ধরে শুনছি। কিন্তু উদ্যোগটি যে এখনও হয়নি, সেটি বিএপিআই ট্রেজারার মোহাম্মদ হালিমুজ্জামানের কথাতে স্পষ্ট। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র এই কেন্দ্রিক না, আমরা একটা প্রতিযোগিতার বাজার যদি নিশ্চিত করতে চাই, আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটে ডমিনেট করতে পাই, $3 বিলিয়ন যেই ওষুধ শিল্পের বাজার আটকে আছে, সেটিকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আসলে আমাদের যে কাঁচামালের সহজলভ্যতা সেটি এনশোর করার জন্য এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে উদ্যোগটি, সেটি আসলে খুব দ্রুত কার্যকর করা দরকার। কারণ কাঁচামাল আনতে যদি আমরা শেষ পর্যন্ত বিদেশের কাছেই নির্ভর করি, তাহলে আমাদেরকে আসলে তাদের হাতে কিছুটা কোনো না কোনোভাবে একটু নির্ভরতা থাকতে হয়, যেটি বাজারের জন্য কিছুটা নেতিবাচক। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সামনে যাতে ওষুধের মানের কথা আমরা বলছি, দামের কথা বলছি, সেগুলো নিশ্চিত তখনই হবে যখন আমরা আসলে আমাদের দেশে যে ওষুধের যে সহজলভ্য যে ওষুধগুলো, সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য যে কাজগুলো করা দরকার সেটি আমরা করতে পারবো। আশা করি নীতি নির্ধারকরা সেখান থেকে ভাববেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।